এক রহস্যময় রেডিও সম্প্রচার, এক অলৌকিক সত্তার আবির্ভাব যে কিনা ফাঁকা বাড়িতে রাত্রি যাপনকারী একাকী কারুর জীবনে হানা দেয় ঠিক রাত 12টার পর, যে সময় শুরু হয় কর্মক্ষেত্রের গ্রেভিয়ার্ড শিফট। ভিকটিমের করুণা ও সহানুভূতি আদায় করে নেয় আদুরে পোষ্যের মতো। আর তারপর কি হয় সেই মানুষটার সঙ্গে জানতে গেলে শুনতে হবে আজকের কাহিনী। আমি রূপম, আপনাদের জন্য সৌম্য সাহার লেখা আজকের গল্প গ্রেভিয়ার্ড শিফট। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একবার দেখে নেবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো। এই ধরনের গল্প পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা লাইক করে দেবেন যদি গল্পটি ভালো লাগে। জোনাথন ডব্লিউ ব্লেকের প্রতি আর্থার উইলিসের চিঠিপত্র। প্রিয় জোনাথন, প্রভু যিশুর কৃপায় আশা করি ভালোই আছো। জুডি আর এডেনও আশা করি ভালো আছে। আমি ঈশ্বরের কাছে সর্বক্ষণ তোমাদের মঙ্গল চেয়ে প্রার্থনা করি। জানোই তো আমার আপন বলতে একমাত্র তুমিই আছো। সেই ছোটবেলায় বাবা মা মারা গেছেন, আর গত বছর আমার একমাত্র বোন জুলিয়েটও আমাকে ছেড়ে চলে গেল। সেই সময় থেকে তোমরা আমার পাশে না থাকলে আমি যে কোথায় ভেসে যেতাম ঈশ্বর জানেন। কিন্তু ভাগ্যের ফের দেখো, জুলিয়েট মারা যাওয়ার কয়েক মাস পরেই চাকরির সূত্রে তোমরা চলে গেলে। যাই হোক, তুমি শুনে খুশি হবে আমি একটা কাজ জুটিয়েছি। আহামরি কিছু নয়, একটা রোড সাইড রেস্তোরাঁয় পার্ট টাইম জব। এই খদ্দের এলে তাদের কফি সার্ভ করা বা টুকটাক স্ন্যাক্স জাতীয় কিছু গরম করে দেওয়া। এই কাজটা পাওয়ার পর আমার দুটি সুবিধা হয়েছে। প্রথমত, মাইনে যা দেয় তাতে একা মানুষের পেট দিব্যি চলে যায়, বস লোকটাও ভালো। আর দ্বিতীয়ত, আমার ইনসমনিয়াকে দিব্যি বুড়ো আঙুল দেখাতে পারছি। জানোই তো রাতে আমার খুব ভালো ঘুম কোনো দিনই হতো না, এই জন্যই কম কথা শুনতে হয়েছে আমায়। রাতে বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করতাম। অনেক সময় থাকতে না পেরে ঘরময় পায়চারি করতাম, তাতে কম বেশি কিছু না কিছু শব্দ হতোই। আর পাশের ঘর থেকে জুলিয়েট উঠে আসতো। বেচারির ঘুম এইভাবেই যে কতবার ভেঙেছে তার ঠিক নেই। আহা জুলিয়েট, ও মারা যাওয়ার পর ঘুম যেন আমার চোখ থেকে একেবারেই বিদায় নিয়েছে। খাওয়া দাওয়ার পর সিগারেটের টান দিতে দিতে খানিকক্ষণ টিভি দেখে কিংবা কম দামি হুইস্কির অনুকূল্যে গলা ভিজিয়ে তারপর ঘুমোতে যেতাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে থাকার পর একটু তন্দ্রা মতো আসতো, কিন্তু তারপরেই হঠাৎ ঘুমটা ভেঙে যেত। ব্যাস, তারপর আর সারা রাত ঘুম আসে না। জোনাথন, একটা গোটা রাত ঘুমহীন অবস্থায় কাটানো যে কি অসহ্য তোমায় বলে বোঝাতে পারবো না। কোনো কাজ নেই করার মতো, টিভিতেও বিশেষ কিছু হয় না, আর রাতের বেলায় পরিচিত কেউই তো জেগে থাকে না যে তার সঙ্গে গল্প করে কাটানো যাবে। আমি অনেকবার চেষ্টা করেছি পাশের লাইব্রেরি থেকে গল্পের বই নিয়ে এসে পড়ার, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি তো জানোই পড়াশোনা থেকে আমি চিরকাল শতহস্ত দূরেই ছিলাম। অতএব নতুন করে যে কিছু পড়াশোনা করব বা কিছু লেখালেখি করব তারও প্রবৃত্তি হলো না। কিন্তু আমার যাবতীয় সমস্যার সমাধান ঘটল 1 মাস আগে। খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়েছিল আমার। একটা রেস্তোরাঁয় কর্মচারী নেওয়া হবে, কিন্তু তাকে কাজ করতে হবে গ্রেভিয়ার্ড শিফটে। গ্রেভিয়ার্ড শিফট মানে তো বোঝো, রাত 12টা থেকে সকাল 8টা অবধি কাজ করার যে সময়সীমা, তাকেই কর্মক্ষেত্রে বলা হয় গ্রেভিয়ার্ড শিফট। আমার জন্য একেবারে আদর্শ কাজ। সাইকেল আছে, অসুবিধা নেই, রাতে খাওয়া দাওয়া সেরে দিব্যি চলে যাওয়া যায়। সারা রাত কাজ করে সকালের দিকে ফেরা, তারপর সারাদিন অবসর। আমি ওই দিনই রেস্তোরাঁর মালিকের সঙ্গে দেখা করে কাজের কথা পাকাপাকি করে নিয়েছিলাম। সেই থেকে টানা 1 মাস কাজ করেছি। আমিও খুশি, আমার বসও খুব খুশি। বিশ্বাস করো, রাত জাগার সামান্য ক্লান্তিটুকু আমার থাকে না। আর আশ্চর্যের ব্যাপার, আজকাল দুপুরে চমৎকার একটা ঘুম দিচ্ছি। কাজ থেকে বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই, আর সেই উঠি বিকেলে। তারপর শহরতলির আনাচে কানাচে ঘুরে সন্ধ্যার পরেই বাড়ি ফিরে আসি। সত্যি জোনাথন, চমৎকার আছি। আমি হলফ করে বলতে পারি তুমি মনে মনে আমার এই দায়সারা জীবনযাপনকে ঈর্ষা করছো। যাই হোক, আজ এই পর্যন্তই। এইবার আমি ডিনার সেরে নিই। ইতি আর্থার, 2রা ফেব্রুয়ারি 1990। দ্বিতীয় চিঠি। প্রিয় জোনাথন,
তোমার চিঠি পেয়েছি গত পরশু। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ভালোই আছো জেনে খুব খুশি হয়েছি। আমারও সময় দারুণ কাটছে। কাজের ওখানে সবাই আমাকে খুব পছন্দ করে। বসের কাছেও আমি একজন বিশ্বস্ত কর্মচারী হয়ে উঠেছি। নিজেকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। বিকেলে বেড়াতে গিয়ে বেশ কিছু বন্ধুও হয়েছে আমার। এখন আর নিজেকে একা মনে হয় না। ও, মনে পড়ল, তুমি জানতে চেয়েছিলে রাত্রেবেলা ফাঁকা রেস্তোরাঁয় আমার সময় কাটে কী করে। তা আন্দাজ মন্দ করনি। প্রথম প্রথম বেশ নিঃসঙ্গ লাগতো নিজেকে। মনে হতো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। শুধুমাত্র এই রেস্তোরাঁ আর আমি। এখান থেকে বেরোলেই যেন গভীর অন্ধকারে হারিয়ে যাব। বিশেষ করে 12টা থেকে ভোর 4টে, এই 4 ঘন্টা। এই 4টে ঘন্টার এক বিশেষ মায়া আছে বুঝলে, যে মায়া আমি তোমায় লিখে বোঝাতে পারবো না। মেন গেটের সামনে আলো জ্বালা পোস্টারের নীল লাল আভার দিকে তাকিয়ে থাকতে থাকতে নেশা ধরে যায় যেন। মাঝে মাঝে লেট নাইট ড্রাইভে বেরোনো কয়েকজন এদিকে আসে ঠিকই, কিন্তু তাও খুব সামান্য। সেই জন্য আমি কিছুদিন হলো একটা ছোট রেডিও কিনেছি। সন্ধ্যে থেকে যার ডিউটি থাকে সে বেরিয়ে যাওয়ার পর টাকা পয়সার হিসেব দেখে নিয়ে আমি রেডিও চালিয়ে দিই। তারপর চোখ বন্ধ করে চেয়ারে শরীর এলিয়ে দিই, আর কানে ভেসে আসে পুরনো দিনের গান অথবা কোনো ঘোষকের শান্ত গলায় দেশ বিদেশের খবর। এই করেই রাতের পর রাত কাটছে আমার। আজকের চিঠিটা পোস্ট কার্ডেই ছাড়লাম। আর লেখার বিশেষ কিছু নেই। ভালো থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। পুনশ্চ একবার এসে ঘুরে যেও, বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি। ইতি আর্থার, 1 মার্চ 1990। তৃতীয় চিঠি। প্রিয় জোনাথন, আগের চিঠিটা মনে হয় পৌঁছায়নি তোমার কাছে, বা তুমি তার উত্তর পাঠিয়েছো, আমার কাছে এসে পৌঁছয়নি এখনো। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না। তোমায় ঘটনাটা না বললেই নয়। মনে আছে স্কুলে পড়ার সময় তুমি কি পরিমাণ ভূতের গল্প পড়তে ভালোবাসতে? সারাক্ষণ স্টিফেন কিং কিংবা ব্ল্যাকউড এর লেখা ছোট গল্পে মুখ ডুবিয়ে রাখতে। আশা করি এখনও সেই মোহ কাটেনি তোমার। যাই হোক, আর বেশি দেরি না করে ঘটনাটা লিখে ফেলি। তোমায় আমার কেনা রেডিওর কথা তো বলেছিলাম, মনে আছে? এতদিন সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু গত রাত একটা আশ্চর্য ব্যাপার ঘটল। কাল রাতের দিকে আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। খবরের কাগজে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও পড়েছিলাম, কিন্তু আমি সেসবের তোয়াক্কা না করে কাজে উপস্থিত হলাম ঠিক 11:15টার সময়। বাইরের আকাশে তখন মেঘের আনাগোনা শুরু হয়েছে। মাঝে মাঝে বিদ্যুতের আভাসও দেখা যাচ্ছে। শ্যামসন, মানে আগের শিফটের ছেলেটা, আমায় সব হিসেব বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি 12:05 নাগাদ বেরিয়ে গেল। আমিও রেডিও চালিয়ে ক্যাশ বাক্সের টাকাগুলো গোছাতে শুরু করলাম। কিছুদিন থেকেই আমি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির নিয়মিত শ্রোতা হয়ে পড়েছিলাম। বেশ সুন্দর সুন্দর গান হতো, কিন্তু আজ যেন প্রথম থেকেই নেটওয়ার্কের ছন্দ পতন চলছিল। শব্দ কেটে কেটে আসছিল, মাঝে মাঝে একটানা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে ইত্যাদি। হঠাৎ এমন বিচ্ছিরি আওয়াজ শুরু হলো যে আমার মনঃসংযোগ নষ্ট হয়ে টাকা গোনায় ভুল হয়ে গেল। বিরক্ত হয়ে আমি সজোরে স্টপ বাটনটা টিপে দিলাম। আবার চারদিক নিঃশব্দ। এতক্ষণ বুঝিনি, কিন্তু বাইরে টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে। ঠিক তখন 12:30। আমি টাকা গুছিয়ে নিয়ে আবার চালু করলাম রেডিওটা, কিন্তু এইবার একটানা মৃদু যান্ত্রিক শব্দ ছাড়া আর কোনো শব্দ ভেসে এলো না। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম, না, কোনো পরিবর্তন নেই। সব কটা চ্যানেলের ওই একই অবস্থা। ব্যাটারি খুলে আবার লাগিয়ে অথবা হাত দিয়ে চাপড় মেরে দেখলাম, কিন্তু কিছুই হলো না। কোনো নেটওয়ার্কও নিচ্ছে না। শেষমেশ গায়ের জোরে টেবিলের ওপর ফেলে দিলাম রেডিওটা, আর সঙ্গে সঙ্গে আমায় অবাক করে দিয়ে একটা চিঁ শব্দ ভেসে এলো। আমি খুশি মনে চ্যানেল পাল্টানোর নবটা বেশ কয়েকবার ঘোরালাম। কিছুক্ষণ পর একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো যন্ত্রের ওপার থেকে। বেশ ঝকঝকে উচ্চারণ, আধুনিক, আর 5টা রেডিও ঘোষকের বাচকভঙ্গির থেকে বেশ আলাদা। মজার ব্যাপার, আমি প্রায় 1 মাসের উপর নিয়মিত রেডিও শুনছি, কিন্তু এই চ্যানেলটা কোনোদিন শুনিনি। দেখো জোনাথন, আমি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবো কিনা জানি না, কিন্তু এই কদিনে একটা ব্যাপার বুঝেছি। আমি একজন অসম্ভব ভালো শ্রোতা।
মনের দাগ কাটার মতো কিছু শুনলে সেটা আমি সহজে ভুলি না। তাই ওই অনুষ্ঠানে যেমন শুনেছি ঠিক সেই বয়ানে লেখার চেষ্টা করছি। হয়তো কিছু শব্দ বা বাক্য এদিক ওদিক হতে পারে, তাতে আশা করি তেমন অসুবিধা হবে না। রেডিও ঘোষকের ভাষ্য। নমস্কার। অন্যান্য রাতের মতো আজও আপনাদের স্বাগত জানাই শহরের একমাত্র রাত্রিকালীন আলোচনা চক্রে। এখন থেকে শুরু করে টানা 3টি ঘন্টা আমি থাকবো আপনাদের সঙ্গে, শোনাবো এই শহরতলির কিছু বিশেষ বিশেষ ঘটনা। আলোচনা করব এমন কিছু ঘটনা নিয়ে যেগুলো আপাত দৃষ্টিতে মনে হতে পারে অলৌকিক কিংবা অবাস্তব, কিন্তু বিশ্বাস করুন আমি এক বর্ণও মিথ্যে বলছি না। সেই সমস্ত প্রাকৃতিক নিয়ম না মেনে চলা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সহজ সরল মধ্যবিত্ত জীবনযাপনের আড়ালেই। অতএব চোখ কান খোলা রাখুন এবং শুনতে থাকুন রাত্রের অলৌকিক গসিপ। আপনাদের সঙ্গে আড্ডা শুরু করার ঠিক আধ ঘন্টা আগে আমাদের কাছে কিছু তথ্য আসে। সম্প্রতি আমাদের খুবই নিকটবর্তী শহরতলিতে অদ্ভুত এক সত্তার আনাগোনা লক্ষ্য করা গেছে। এদের সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া না গেলেও কিছু ঘটনা প্রবাহ অনুসরণ করে আমরা কয়েকটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপাতত সেগুলো সম্বন্ধেই আলোচনা করব। এই সত্তাটির আবির্ভাব ঘটে সাধারণত রাত 12টা থেকে ভোর 4টের মধ্যে। এই সময়ের মধ্যে কিছু বিশেষ বিশেষ অঞ্চলে এদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিসংখ্যান বলে যে সমস্ত পরিবারের সদস্য সংখ্যা 3 জনের কম তারা উক্ত সত্তার অত্যন্ত পছন্দের শিকার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে মানুষের আকারের হলেও এই অদ্ভুত এন্টিটিরা রুগ্ন ও অপুষ্টির শিকার। এরা ঠিকমতো দাঁড়াতে পারে না, ফলে এদের চলাফেরা অনেকটা বন মানুষের মতো। ভালো করে লক্ষ্য করলে এদের হাত ও পায়ের অদ্ভুত মিহি কম্পন দেখা যায়, অনেকটা পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত রোগীদের মতো। একদল গবেষকের মতে ওদের শরীরের কাঠামো তৈরি হয়েছে তরুণাস্থি দিয়ে, যার জন্য পূর্ব বর্ণিত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেন স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতার জন্যই এমনটা হতে পারে। এবার আলোচনা করা যাক এদের উৎপত্তি নিয়ে। অনুমানের উপর ভর করে বলা যায় পৃথিবীতে মানুষের উৎপত্তির সময় এদের আবির্ভাব হয়েছিল, কিন্তু মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমশ এরা চলে যায় লোকচক্ষুর আড়ালে। আনুমানিক 100 বছর আগে লেখা বিতর্কিত গবেষক ডক্টর থেনিস ব্লকের ডায়েরিতে এদের প্রথম উল্লেখ মেলে। মনে করা হয় আপাত লাজুক এই প্রজাতির প্যারালাল এভলিউশন ঘটেছে মানব জাতির বিবর্তনের পাশাপাশি, এবং এই বিবর্তনের পথ ধরে কিছু অদ্ভুত ক্ষমতা লাভ করেছেন তারা। মানুষের সহানুভূতি আদায় করে নেওয়ার ক্ষমতা, অনেকটা বাড়ির আদুরে পোষ্যের মতো। কিন্তু বিশ্বাস করুন এই নিরীহ চাহিদার আড়ালে লুকিয়ে রয়েছে কল্পনাতীত পরিণতি। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ, যতদিন না সত্তাটির প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে ততদিন রাত 12টা থেকে 4টে এই সময়ের মধ্যে সজাগ থাকুন। কোথাও তাদের উপস্থিতি টের পেলে সেই জায়গা পরিত্যাগ করুন, আর ফাঁকা বাড়িতে কখনোই রাত্রের বেলা একা থাকবেন না। গবেষকেরা এই সত্তাকে 0 আওয়ার গেস্ট হিসেবে চিহ্নিত করেছেন এবং জনসাধারণের কাছে অনুরোধ করা হচ্ছে কোথাও এই সত্তার উপস্থিতি লক্ষ্য করা গেলে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের হেল্পলাইন নাম্বার। ঠিক এত অবধি শোনার পর আচমকা রেডিওটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও কিছু হলো না। আসলে শুনতে শুনতে একটা আগ্রহ জন্মে গিয়েছিল অনুষ্ঠানটার প্রতি। আমি হলপ করে বলতে পারি এই রকম উপস্থাপনা তুমি আগে শোনোনি, ঠিক যেন স্থানীয় সংবাদ পাঠ করা হচ্ছে। আর মজার ব্যাপার, প্রোগ্রামের অভিনব বিষয়বস্তু এমন কিছু সত্তা আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যারা রাত্রিবেলা সেই সব বাড়িতে উপস্থিত হয় যেখানে পরিবারের সদস্য সংখ্যা 3 জনের কম। তাই তারা অনুরোধ করছে সেই সময়টুকু সাবধানে থাকতে, বিশেষ করে যারা ফাঁকা বাড়িতে একা রাত কাটায় তাদেরকে। কিন্তু কিছু ব্যাপার আমার বোধগম্য হয়নি। হয়তো প্রোগ্রাম পুরোটা শুনলে বুঝতে পারতাম। যেমন ধরো, শর্তাগুলোর আসল উদ্দেশ্য কি? শুধুই কি সহানুভূতি লাভ? আর এদের থেকে এত সাবধানে থাকতে বলাই বা হচ্ছে কেন? এ ব্যাপারে তোমার কি মত সেটা অবশ্য জানিও। যাই হোক, অনেক বেশি লিখে ফেলেছি, উত্তরের অপেক্ষায় রইলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ইতি আর্থার, 15ই মার্চ 1990। জোনাথন ব্ল্যাকের ডায়েরি থেকে 5 মার্চ 1990। অনেকদিন পর আর্থারের চিঠিপত্র পেয়ে ভালো লাগছে।
বহু ঝড়ঝাপটা পেরিয়ে ও নিজেকে অনেকটা সামলে নিয়েছে। স্কুলে পড়াকালীন দুর্ঘটনায় বাবা মাকে হারানো, তারপর দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে থেকে ওর আর বোন জুলিয়েটের পড়াশোনা চালানো, কর্মসূত্রে আরও পশ্চিমে চলে যাওয়া, এসব গুছিয়ে লিখতে গেলে একটি পুরো উপন্যাস হয়ে যাবে। তবু এত কিছু পরেও আর্থার আর আমার যোগাযোগ চিঠি চলাচলের মারফত রয়েই গেছে। জুলিয়েট চলে যাওয়ার পর একদিন হঠাৎ করেই পুরনো ভাঙা বাড়ি ছেড়ে পথে বেরিয়ে পড়েছিল আর্থার। তারপর এদিক সেদিক ঘুরে শহর থেকে বেশ কিছু দূরে জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা সস্তা কলোনিতে একটি বাড়ি নিয়েছিল। এইসব কথাই জানতে পেরেছিলাম ওর লেখা চিঠির মাধ্যমে। চাক্ষুষ দেখার ভাগ্য আমার হয়নি, যদিও মাঝে মাঝেই যাওয়ার জন্য লিখেছে। ঠিক করেছি একবার যাব। শহরের ওই অংশটা যায়নি কোনোদিন। 25শে মার্চ 1990। আর্থারের এই দুটি চিঠি এসেছে। ওর স্মৃতির তারিফ না করে থাকা যায় না। আমি স্কুলে পড়াকালীন প্রচণ্ডভাবে অলৌকিক সাহিত্য বা গোয়েন্দা কাহিনীর ভক্ত ছিলাম, সেটাও মনে রেখেছে দেখছি। ও নিজেও ওই ধরনের সাহিত্য পছন্দ করত। তবে আর্থারের মধ্যে যে কল্পনা শক্তিও রয়েছে এই খবর আমার জানা ছিল না। বিশেষ করে দ্বিতীয় চিঠিটায় যে ঘটনার কথা ও লিখেছে, ওরকম লেখা আমি আজ পর্যন্ত কোনো গল্পে পড়িনি। একজন অজানা রেডিও ঘোষকের কথা লিখেছে, যে কিনা একটি সম্প্রচারের মাধ্যমে শ্রোতাদের সাবধান করছে রাত 12টার পর কোনো মতেই বাড়ি ফাঁকা রাখা যাবে না, কারণ ওই সময় এক অজানা সত্তা টহল দেয়, যাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষের সহানুভূতি অর্জন করা। কিন্তু ওই অজানা ঘোষক ওই আপাত নিরীহ সত্তাকে ভয় পেতে বলছে, অন্তত যতদিন না তাদের সঠিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে। কল্পনার কথা বাদ রেখে যদি আর্থারের কথাটা সত্যি হিসেবে ধরে নেওয়া যায়, তবে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। ওই সত্তাটা কি সংখ্যায় একজন? দ্বিতীয়, ওদের চলন বা গমন কিভাবে হয়, অর্থাৎ হঠাৎ করেই ম্যাজিকের মতো তাদের আবির্ভাব নাকি অন্য কিছু? তৃতীয়ত, মানব জাতির সঙ্গে সঙ্গেই সত্তাটিরও সমান্তরাল বিবর্তন হয়েছে এমন দাবি করা হয়েছে ওই অনুষ্ঠানে। তাহলে ইতিহাসে এই ঘটনার কোনো উল্লেখ নেই কেন? আর চতুর্থ, অজানা রেডিও ঘোষক ভদ্রলোকটি কে? তারাই বা এই তথ্য পেলেন কোথা থেকে? আর গবেষণা চলছে কথাটির অর্থ কী? কারা গবেষণা করছে? যাই হোক, আমার যতদূর পড়াশোনা বা আগ্রহ তার উপর ভিত্তি করে বলতে পারি আর্থারের লেখা কথাগুলোর এক আশ্চর্য অলৌকিক মাত্রা রয়েছে। মনে হচ্ছে অলৌকিকের ঘাঁটাঘাঁটি পুনরায় শুরু করতে হবে। এমন লেখার মতো আরও কিছু পাওয়া যায় কি না যাচাই করে নেওয়া দরকার। 28শে মার্চ 1990। অনেক কাঠখড় পোড়ানোর পর কয়েকটা বই জোগাড় করতে পেরেছি। এগুলো নাড়াঘাটা করতে হয়তো একটু সময় যাবে। কেমন করে বই পাড়ার পুরনো দোকানগুলোই খুঁজে বইগুলো পেয়েছি সে না হয় বললাম না, কিন্তু বইগুলো বাছাইয়ের সময় দোকানদারের মুখে বিভিন্ন রকম অভিব্যক্ত খেলা করেছে। তবে সবথেকে আশ্চর্য হয়েছিলাম একজন মুসলিম বৃদ্ধ দোকানের কাছ থেকে একটা বই কেনার সময়। পুরনো পোকায় কাটা মলাটের ফাঁক ফোকর দিয়ে বইটার নাম পড়েছিলাম, আরগাথ ক্রনিকলস বা ওই জাতীয় কিছু। নামটা অচেনা ঠেকতে বইটা তুলে নিই। উল্টে পাল্টে দেখার সময় মনে হয়েছিল এ বই রহস্যের জট কাটাতে যতটা না সাহায্য করবে, তার থেকে বেশি জটিল রহস্যের জালে আমাকে আবদ্ধ করবে। দাম মেটানোর সময় বৃদ্ধ দোকানদারের কুঞ্চিত নাক আর ক্ষয়ে যাওয়া দাঁতের মিছিলে তৈরি মুখাবয়ব থেকে যে কথাগুলো বেরিয়েছিল সহজে ভুলতে পারবো না। স্যার, আমি জানি না আপনি হঠাৎ কী কারণে বইটা নিচ্ছেন, আমি জানি না। তবে আপনার ভালো চেয়ে বলবো, এ বইটা যদি ফায়ার প্লেসের আগুন উস্কে দেওয়ার জন্য নিয়ে থাকেন তাহলে সঠিক ব্যবহার হবে। যাই হোক, একটু পড়াশোনা করা দরকার। 29শে মার্চ 1990। কাল সারা রাত পড়ার ঘরে কাটিয়েছি। বইগুলো পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা নিজেই জানি না। ঘুমের ঘোরে কিছু বিচ্ছিরি স্বপ্নও দেখেছিলাম, কিন্তু সন্দেহ হয় সত্যিই তা স্বপ্ন ছিল নাকি বাস্তবের ভিত্তিমাত্রায় বিচরণ করছিল। ঈশ্বরের আশীর্বাদে সেসব এই মুহূর্তে মনে নেই।
যে বইগুলো জোগাড় করেছি তাদের মধ্যে বেশ কিছু জায়গায় ভাষাগত ও চিহ্নগত মিল লক্ষ্য করা গেছে। যেমন নেফ্রস গোষ্ঠীর লোককথা নিয়ে লেখা প্রবন্ধে নৃতত্ত্ববিদ টিউনেস কার্টার এক জায়গায় বলেছেন, মহাজাগতিক বিস্ফোরণের বহু আগে অতিমাত্রায় ধোঁয়াটে জগতে বসবাস করত কিছু দুঃস্বপ্নের জীব। তারা নিজেদের অস্তিত্ব সম্বন্ধে নিজেরাই সন্দিহান ছিল। ইতস্তত ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না তাদের। কিন্তু মহাজাগতিক বিস্ফোরণের সময় তাদের মধ্যে বেশ কয়েকজন শরীর ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মাত্রায়। তারই কিছু কিছু টিকে যায় পৃথিবীর জমাট বাঁধার সময়। এখনও নাকি বিশেষ কিছু মুহূর্তে তাদের আসল রূপ ধরা পড়ে মানুষের চোখে। এই বিষয়ে প্রত্নতাত্ত্বিক ডি রিচার্ড ডার্লেথের কিছু লেখালেখির উদাহরণ পেয়েছি। স্ট্রেঞ্জ মিথ অফ সাজোরা, দ্য ফরবিডেন সেল্টার শীর্ষক গবেষণাপত্রে ভারতবর্ষের ছোটনাগপুরের সাঁঝোরা নদীর অববাহিকায় গড়ে ওঠা কিছু ভালো চোখে দেখেননি তিনি। সাবধান করেছেন প্রত্নতাত্ত্বিক ও প্রবন্ধিকদের ফরবিডেন সেল্টার সম্বন্ধে যত কম জানা যায় ততই মঙ্গল। যাই হোক, এই রকম আরও অস্বাভাবিক ও খাপছাড়া তথ্য পড়ে উন্মাদ প্রায় হয়ে পড়েছিলাম। বইগুলো সরিয়ে রেখে বেরোবার উদ্যোগ করছি এমন সময় আমার চোখে পড়ল আর্গাথ ক্রনিকলস বইটির দিকে। কি মনে হতে বইটার কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখা শুরু করলাম এবং একটা নাম হঠাৎ করেই চোখে পড়ল, ডি থেনিস ব্ল্যাক। নামটা আর্থারের লেখা চিঠিতে পড়েছিলাম। প্রায় 100 বছর আগে লেখা বিতর্কিত গবেষক ডি থেনিস ব্ল্যাকের লেখা ডায়েরিতে কিছু অংশ লেখা রয়েছে বইটিতে। অত্যন্ত কঠিন ইংরেজি ও অসংলগ্ন তথ্য এড়িয়ে সহজ তর্জমা দাঁড়ায় এই রকম: আর্গতের প্রাচীন বাসিন্দাদের রাজত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মহাজাগতিক বিস্ফোরণের সময়। এরপর ওদের শরীরের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন মাত্রায় ছড়িয়ে পড়ে। তার কিছু কিছু বর্তমান পৃথিবীতে এখনও খুঁজে পাওয়া যায়, কিন্তু সেসব নিয়ে মহাজাগতিক ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। নিজে থেকে কেউ তাদের খুঁজতে না চাইলে তারা ধরা দেয় না। সে পদ্ধতি বেশ কঠিন ও ভয়াবহ। আর্গথের বাসিন্দাদের অধীনে যে সমস্ত সত্তা প্রজাতি ভূমিকা পালন করত, তাদের অক্ষত শরীর টিকে গিয়েছিল মহাজাগতিক বিস্ফোরণের প্রলয়ঙ্করী শক্তি অতিক্রম করে। ঠিক যেমন করে প্রকৃতির খামখেয়ালে পৃথিবীতে বৃহৎ সরীসৃপদের অবলুপ্তি ঘটে, কিন্তু বহু নিকৃষ্ট জীব ও কীটপতঙ্গ অবিকৃত অবস্থায় থেকে যায়, মানবজাতির ভয় পাওয়ার উচিত সেই সমস্ত নিকৃষ্ট জীবকে। যদিও আমাদের ত্রিমাত্রিক জগতের মধ্যে তাদের বিচরণ পদ্ধতির খাপ খায় না, তবুও মাঝে মাঝে তাদের অনুপ্রবেশ ঘটে আমাদের স্বাভাবিক ছন্দের জীবনে। তখনই মহাজাতির অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড়ায়, কারণ তারা একসময় পুরোপুরিভাবে নির্ভরশীল ছিল আর্গথের প্রাচীন দেবতাদের জীবন শক্তির উপর। দেবতাদের মৃত্যুর পর কয়েক কল্পকাল ধরে তারা যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে বিভিন্ন মাত্রা বা ডাইমেনশনে। তারপর হঠাৎ করেই খুঁজে পায় মানুষদের। শারীরিকভাবে দুর্বল অথচ আবেগের দিক থেকে শক্তিশালী এই দুবে প্রাণীরা হয়ে ওঠে আর্গথ প্রজাতির শক্তির প্রধান উৎস। এখন মজার ব্যাপার হলো, মানুষের বিতর্কের সঙ্গে সঙ্গে সত্তাগুলোরও পরিবর্তন ঘটেছে। তাদের আকার বদলেছে তাদের প্রাণশক্তি সংগ্রহের পদ্ধতি। তবে আসার কথা এই যে কোনো এক অজানা কারণে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিভিন্ন মাত্রায়, তাই এদের একত্রিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু উদাহরণের উপর নির্ভর করে বলা যায় এদের আবির্ভাব অনেকটা জাদুবিদ্যার মতো। কে বলতে পারে, হয়তো এই মুহূর্তে আপনার পেছনেই সে উপস্থিত হয়েছে বহুমাত্রিক জগতের মাত্রা কাটিয়ে। এছাড়াও সমীক্ষায় দেখা গিয়েছে একাকী জীবনে অভ্যস্ত বা কম সংখ্যক লোকজন নিয়ে গড়ে ওঠা জনগোষ্ঠীর উপর এদের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে। হয়তো সেই কারণেই আজও তারা সকলের অলক্ষ্যে রয়েছে। কোনো ঐতিহাসিক দলিল বা নথিতে এদের উল্লেখ নেই। যে সমস্ত লেখালেখি হয়েছে তাদের নিয়ে, সেসব কোনো অজ্ঞাত কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যে কয়জন বুদ্ধিজীবী এই নিয়ে অনুসন্ধানের চেষ্টা করেছে তাদের বেশিরভাগই জুটেছে উন্মাদ অথবা অবৈজ্ঞানিক তকমা। এত অবধি পড়ার পর যুক্তি ও তর্কের বিষয় বাদ রেখে যদি কেবলমাত্র কল্পনার ডানায় ভর করা যায় তাহলে বলতে হয় আর্থার যে সত্তার কথা বলছেন সেটিও এই রকম কিছু একটা, যদিও বেশ কিছু প্রশ্ন এবং উত্তর এখনও ধোঁয়াশায় আবৃত। তাও এক অলৌকিক সমাপতনের আভাস লক্ষ্য করছি। এমনও হতে পারে কোনোভাবে এই তথ্যগুলো আর্থার জানতে পেয়েছে আর আমায় চমকে দেওয়ার জন্য কাল্পনিক গল্প ফেলেছে, যদিও এমনটা ওর মুখচোর স্বভাবের সঙ্গে খাপ খায় না। অতএব যে দ্বিতীয় সম্ভাবনা পড়ে থাকছে তা ভাবতেই ইচ্ছা করছে না। এখন আমার করণীয় কি হতে পারে? ওর চিঠির জন্য অপেক্ষা নাকি সরাসরি ওর সাথে দেখা করা? 2রা এপ্রিল 1990। সেই রাত্রে বইগুলো পড়ার পর একটা অমঙ্গলের ভাবনা যে আসেনি তা অস্বীকার করা ঠিক হবে না। আমার যুক্তিবাদী মনের একটা প্রচ্ছন্ন দ্বন্দ্ব কাজ করছিল। অবশেষে পুরনো বন্ধুর সাথে দেখা করার লোভ সামলাতে পারলাম না। আমি এখন বসে রয়েছি জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একটা ক্যাফেতে। ঘড়ির কাঁটা রাত 11টার ঘর ছুঁয়েছে। দীর্ঘ 7 ঘন্টার যাত্রাপথে কত গাড়ি আর ট্রেন বদল করতে হয়েছে তার ইয়ত্তা নেই। সেসব কথা লেখা বাহুল্য মনে হচ্ছে। আপাতত একটু গরম কফিতে চুমুক দিতে দিতে সামান্য কিছু কথা বলে রাখি। সম্ভবত এই ক্যাফেতেই আর্থার চাকরি করত। এত রাতে ক্যাফের মালিক বা ঊর্ধ্বতন কোনো কর্মচারীর সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা নেই। যে ছেলেটি পরিচারকের কাজ করছে তাকে জিজ্ঞেস করাতে জানালো এক ভদ্রলোক কিছুদিন আগে পর্যন্ত এখানে কাজ করতেন। সম্ভবত অনিয়মিত এবং অমনোযোগী হওয়ায় তার চাকরি যায়। ওর জায়গায় ছেলেটি কাজে নিযুক্ত হয়েছে এই কদিন আগে। অবশ্য আগের কর্মচারী গ্রেভিয়ার্ড শিফটে কাজ করতেন। ছেলেটির ডিউটি রাত 11টা অবধি। এরপর ক্যাফে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে কর্তৃপক্ষ দ্বারা। এর বেশি আর কিছুই জানা যায়নি। আশ্চর্য, আর্থার যেমন লিখেছিল তাতে তো ওর কাজকর্ম ভালোই চলছিল বলে মনে হচ্ছিল। হঠাৎ এমন কি হলো? আমার মন বলল অবিলম্বে ওর সঙ্গে দেখা করা প্রয়োজন। চিঠিপত্র থেকে ও আশপাশে কিছু খোঁজ নেওয়ার পর আর্থারের বাড়ি যাওয়ার রাস্তার একটা সম্ভাব্য নকশা তৈরি করেছি। এলাকাটা কোনো কারণে মূল শহর থেকে এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এত রাতে পথঘাটও নির্জন, কিন্তু এখন পিছিয়ে আসার কোনো উপায় নেই। ক্যাফে বন্ধ হওয়ার সময় হয়েছে। অতএব আর্থারের খোঁজে যাওয়া যাক। জোনাথন ডব্লিউ ব্ল্যাকের প্রতি আর্থার উইলসের শেষ চিঠি। জোনাথন, আজ সারা রাত বিছানা ছেড়ে উঠতে পারিনি। আমার শরীর বেশ দুর্বল হয়ে পড়েছে। মানসিক অবস্থাও নেই লেখার মতো। গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যা যা ঘটে চলেছে সেগুলোর মানে এখনও ঠিক বুঝে উঠতে পারিনি। কয়েকবার মনে হয়েছে আমি হয়তো অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে পড়েছি। আবার পরক্ষণেই মনে হয়েছে না, সব বাস্তব। স্কুলে পড়াকালীন তুমি একটা বই আমায় জোর করে পড়িয়েছিলে, মনে আছে? কোনো এক পাদ্রীর জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা নিয়ে লেখা গল্প সংকলন। যদিও বইটার গল্পগুলো ছিল খাপছাড়া ও বিচ্ছিরি ধরনের এবং গল্পে বর্ণিত ঘটনা ও চরিত্রগুলোর সত্যতা সম্বন্ধে যথেষ্ট সন্দিহান ছিলাম, তবুও বইটার ভূমিকা লেখা একটা কথা আমার বেশ মনে লেগেছিল। এতদিন পরে আবার সেটা ভীষণভাবে মনে পড়ছে। কল্পনা অতি ভয়ঙ্কর শক্তি। বাস্তববোধ ও অলীক জগতের মেলবন্ধন ঘটায়। কল্পনায় আক্রান্ত মানুষ আনন্দ উপভোগ করে অথবা নির্ভেজাল ভয় পেতে পারে। আমিও মনে হয় এইরকম কোনো কল্পনার শিকার হয়েছি। আর এসবের মূলে রয়েছে বেশ কিছুদিন আগে রেডিওয় শোনা সেই অস্বাভাবিক প্রোগ্রাম। আমার কথাগুলো বোধহয় হেঁয়ালির মতো শোনাচ্ছে, তাই না? কতটা পারবো জানি না, কিন্তু চেষ্টা করছি সব ঘটনা এক এক করে গুছিয়ে লেখার। দিনটা ছিল শনিবার, তারিখ বোধহয় 17ই মার্চ। আমি নিয়ম মাফিক 11:30টায় হাজির হলাম আমাদের রেস্তোরাঁয়। ঢুকে দেখি আমাদের বস, তার মিসেস এবং সকালের শিফটে যারা কাজ করে
তারা সবাই মিলে পুরো ডাইনিং হলটা বেলুন, রঙিন কাগজ আর হ্যাপি বার্থডে লেখায় সাজিয়ে তুলেছে। আমি তো বেশ অবাক, কার জন্মদিন? কিছুক্ষণ পরে আচমকা মনে পড়ে গেল আজ রাত 12টার পরে, মানে আগামীকাল বসের একমাত্র ছেলে 18 বছরের জন্মদিন। আমাদের কাল থেকেই বলা হয়েছে যে আজ রাত 12টার সময় আমরা সবাই থাকবো রেস্তোরাঁয়। বসের ছেলেকে নিয়ে ওর বন্ধুরা আসবে এখানে, তারপর সারপ্রাইজ। আমি সামান্য কর্মচারী, আয় বেশি নয়, তাও কিছু জমানো টাকা খরচ করে একটা উপহার কিনে রেখেছি। কিন্তু সমস্যা হলো সেটা আনতে ভুলে গেছি। এদিকে বেশি সময় নেই। আমি আর দেরি না করে বসকে বলে চটপট সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। ঘরে ঢুকে গিফটটা নিয়ে বেরোবার সময় লক্ষ্য করলাম দেওয়াল ঘড়ি জানান দিচ্ছে এখন রাত 12টা 5। যাই হোক, না হয় একটু দেরিতেই পার্টিতে যাব। আমি তাড়াতাড়ি মেন গেটে তালা লাগিয়ে সাইকেলের লক খুলে রওনা দেব। ঠিক সেই সময় কি খেয়াল হতে একবার নিঝুম বাড়িটার দিকে তাকালাম। তখনই ব্যাপারটা চোখে পড়ল। আমার বেডরুমের জানলাটা প্রায় রাস্তার দিকেই। পর্দা না দেওয়া থাকলে জানলার কাঁচ দিয়ে ঘরের ভেতরের প্রায় স্পষ্ট দেখা যায়। অন্যান্য দিন আমি বেরিয়ে যাওয়ার সময় একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখি, যার হলুদ আলোয় ক্ষীণ আভাস দেখা যায় জানলা দিয়ে। কিন্তু আজ আর সেটা চোখে পড়ল না। ল্যাম্পটা খারাপ হলো নাকি? আমি জানলার কাছে এগিয়ে এসে ঘরের ভিতরে উঁকি দিলাম, আর সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁত করে উঠল। টেবিল ল্যাম্পের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে একটা অবয়ব। না, ঠিক দাঁড়িয়ে নেই, বলা ভালো দাঁড়ানোর চেষ্টা করছে সে। প্রথমে মনে হলো চোর, কিন্তু আমার মতো হতভাগ্যের বাড়িতে চুরি করবার কিছুই নেই। তাছাড়া আমি দীর্ঘদিন এলাকায় বাস করছি, কোনোদিন চোরের উৎপাত হয়েছে বলে শুনিনি। এই সময় কি করা উচিত ভাবছি, আচমকা রেডিওর শোনা সেই কথাগুলি মনে পড়ে গেল। যতদিন না সত্তাটিকে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে, ততদিন রাত 12টা থেকে 4টে এই সময়ের মধ্যে সজাগ থাকুন। কোথাও তাদের উপস্থিতি টের পেলে সেই জায়গা পরিত্যাগ করুন, আর ফাঁকা বাড়িতে কখনোই রাতের বেলা একা থাকবেন না। তবে কি সে এসে উপস্থিত হয়েছে? রেডিওয় বলা হয়েছিল এমন সত্তার উপস্থিতি টের পেলে সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করা মঙ্গল। কিন্তু বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে নিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল আমার ঘরের মধ্যে কোনো জাদুকর তার ইন্দ্রজালের প্রভাব বিস্তার করে আলো ছায়ার খেলা খেলাচ্ছে। রহস্য ও আকর্ষণের সেই অদ্ভুত মেলবন্ধনে ধীরে ধীরে জড়িয়ে পড়ছি। কি মনে হতে জানলার কাঁচে দুবার টোকা দিলাম। শব্দ হতেই ছায়ামূর্তির মুখ আমার দিকে ঘুরল। এখন সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। আলো আঁধারির মধ্যেও প্রাণীটার চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। কিন্তু সেই চোখ দেখে আমার ভয় করল না, বরং কৌতূহল হলো, যেন প্রাণীটা কিছু বলতে চাইছে আমায়। কতক্ষণ ওর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। সময়ের হিসেব গুলিয়ে গিয়েছে। যখন সংবিত ফিরে পাই, ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ঘরের মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা চোখে পড়ল না। পুরো ব্যাপারটাই দৃষ্টিভ্রম হিসেবে চালিয়ে দেওয়া যেত, যদি না মেঝের উপর অদ্ভুত এক আঠালো তরল পড়ে থাকতে দেখতাম। সেই সঙ্গে একটা বিশ্রী আষ্টে গন্ধ নাকে এলো। কোনো মতে বাকি সময়টা কাটিয়ে সকালে রেস্তোরাঁয় পৌঁছলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, এই অজুহাতে পার্টিতে না আসার জন্য ক্ষমা চাইলাম। এমনিতেই আমি খুব কর্মঠ ও নিয়মনিষ্ঠ কর্মচারী, আর চোখ মুখে একটা ক্লান্তির ভাব ছিলই, তাই মালিক আমার কথা অবিশ্বাস করলেন না। উল্টে আজ রাতটাও ছুটি দিলেন। কেন জানি না, আমি কিন্তু মনে মনে বেশ খুশি হলাম। আগের রাতে যা ঘটেছিল তা আদেও বাস্তব না আমার কল্পনা, সেসব চিন্তাভাবনার লেশমাত্র ছিল না মাথায়। শুধু এটাই ভাবছিলাম, আজ রাতেও কি সে আসবে? সারাদিন কাটলো একটা আশ্চর্য ঘোরের মধ্যে। খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকঠাক হলো না। আমি অধীর আগ্রহে বসে রইলাম রাত্রিরের অপেক্ষায়। রাত ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে একটা পচা জলজ গন্ধে ঘর ভরে গেল। বুঝতে পারলাম সে আসছে,
কিছুক্ষণ পর টেবিল ল্যাম্পের আলো খানিকটা কেঁপে উঠল। স্বাভাবিক কারণে সেই দিকে চোখ চলে গিয়েছিল আমার, কিন্তু পরক্ষণেই অনুভব হলো পেছন থেকে কেউ আমায় নিঃশব্দে দেখে চলেছে। সঙ্গে সঙ্গে ফিরে তাকাতেই চোখে পড়ল প্রাণীটার অবয়ব। কি বিভৎস আর কুৎসিত তার উপস্থিতি, লিখে বোঝানোর ক্ষমতা নেই। অস্বাভাবিক রকমের রুগ্ন বিবস্ত্র শরীরটা দেখে মনে হয় পাতালের কোনো নিষিদ্ধ গহ্বর থেকে সে উঠে এসেছে। হাত দুটো অনেকটাই লম্বা, প্রায় হাঁটু ছাড়িয়েছে। চামড়া জুড়ে সূক্ষ্ম উল্কির মতো ছড়িয়ে রয়েছে নীল বর্ণের অগণিত শিরা। আর সবথেকে আশ্চর্যের বিষয়, প্রাণীটার মাথা বলে কিছুই নেই। তার বদলে রয়েছে গলার কাছে একটা গর্ত। সেখান থেকে বেরিয়ে এসেছে একটা ভাঁজ খাওয়া গোলাকার উপবৃত্তি বা দুই অনুভূতিহীন চোখ। সেই চোখে এমন কিছু একটা রয়েছে যার দ্বারা সহজেই বলা যায় এই প্রাণী কিছুতেই জীবিত অস্তিত্ব হতে পারে না। জোনাথন, আমি কিন্তু এক ফোঁটাও ভয় পেলাম না প্রাণীটাকে দেখে, বরং মনে হলো আমার কোনো ক্ষতি এ করবে না। কেই বা আর করবে এই রুগ্ন শরীর নিয়ে? প্রাণীটা এগিয়ে এলো আমার দিকে, ঠিক যেমন সারাদিনের অভুক্ত ভিখিরি করুণ চোখে তাকায় দোকানে সাজানো সুস্বাদু খাবারের দিকে, তেমনই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। কেমন যেন মায়া হলো তার উপর। মন বলল ওর খিদে পেয়েছে। হাতের কাছে কিছু বিস্কুট ছিল, এগিয়ে দিলাম প্রাণীটার দিকে। দুর্বল কাঁপা কাঁপা হাতে একটা বিস্কুট তুলে নিল সে, কিন্তু কিছুক্ষণ পর প্রবল আক্রোশে ছুঁড়ে ফেলে দিল সেটা। ব্যাপারটা স্পষ্ট হলো, ও খাবে কি করে? ওর তো মুখই নেই। আমার যে কি কষ্ট হয়েছিল সেই সময় তুমি অনুমান করতে পারবে না জোনাথন। বারবার মনে হচ্ছিল যদি ওর জন্য কিছু করতে পারি। আমার মুখ আছে, ওর মুখ নেই। ওর মুখ নেই, ও খেতে পারছে না, ও খেতে পারছে না। সম্মোহিতের মতো এই এক চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। আমি কে, কোথায় রয়েছি কিছুই আয়ত্তে নেই তখন। এতক্ষণে প্রাণীটা অনেকটা কাছে চলে এসেছে। একবার মনে হলো একটা হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে। আর ভুল দেখলাম কিনা জানি না, কিন্তু মনে হলো ওর হাতের শিরাগুলো জীবন্ত, যেন চামড়া থেকে খুলে আসছে। খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। পাখির ডাক কানে আসতে ঘোর কাটল। ভোর হচ্ছে। দু হাতে চোখ মুছে আবার তাকিয়ে দেখলাম ঘর ফাঁকা। আমি ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র জলজ গন্ধটা রয়েই গেছে। ওই দিন থেকে পরপর কয়েকটা রাত ডিউটি ছিল। রেস্তোরাঁয় যেতাম ঠিকই, কিন্তু মন থাকতো বাড়ির দিকে। হয়তো সে এসেছে, আমায় খুঁজছে, খাবার খুঁজছে। এইসব উদ্ভট চিন্তায় মুশগুল হয়ে থাকতাম। একদিন টাকার হিসেবে গরমিল হলো। আরেকবার একজন খদ্দেরকে কফির বদলে শুধু গরম জল দিয়ে ফেললাম। এইরকম টুকটাক ভুল হতেই থাকলো। সেই সঙ্গে বাড়ছিল অভিযোগের তালিকা। আমার বস সন্দেহ করলেন আমি হয়তো অতিরিক্ত মদকাসক্ত হয়ে পড়েছি। কিন্তু বিশ্বাস করো, ওই অস্তিত্বের দেখা পাওয়ার পর থেকে রাত্রিকালীন সুরাপানের অভ্যাসটাও ছেড়ে দিয়েছি। এমনকি কিছু খেতে ইচ্ছা করতো না, খালি মনে হতো ও না খেয়ে আছে, ও খেতে পারছে না। উফ, খালি এক চিন্তা। এমনকি এই চিঠি লিখতে বসেও। জোনাথন, এক একবার আমার মনে হয় এসব আমার ভাবনা নয়, আমার মন আর চিন্তা শক্তির উপর কোনো দ্বিতীয় সত্তা ভাগ বসিয়েছে, চালনা করছে তার নিজের ইচ্ছে মতো। দিনের বেলা তবুও খানিকটা সামলাতে পারি নিজেকে, কিন্তু সূর্য ডোবার পর থেকেই মনে হয় একজোড়া ক্ষুধার্ত চোখ সারাক্ষণ আমায় নজর রেখেছে। তার কথা অনুযায়ী আমায় চলতে হবে। কাজে মন বসানোর চেষ্টা করাও বৃথা। এইরকম মানসিক টানাপড়নের মধ্যেই সপ্তাহ শেষ হয়। রবিবার ছুটির দিন। সেদিন রাতে আমার ডিউটি নেই। রাত 11টার মধ্যে সামান্য কিছু খেয়ে চলে এলাম আমার বেডরুমে। প্রতিটি মুহূর্ত কাটছে প্রবল উত্তেজনায়। বারবার মনে হচ্ছে আজ বিশেষ কিছু ঘটতে চলেছে। সেই দিনে রেডিওয় শোনা সতর্কবার্তা প্রায় কিছুই মনে নেই। অজানা কৌতূহলে মজে গিয়েছি আমি। ঘড়ির কাঁটা 12র ঘর স্পর্শ করার সঙ্গে সঙ্গে অপার্থিব গন্ধটা কানে এলো।
তার আসার সময় হয়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় বয়ে যাচ্ছে, অথচ অলৌকিক প্রাণীটার উপস্থিতি নজরে এলো না। এদিকে অস্বাভাবিক রকমের স্যাঁতস্যাঁতে হয়েছে ঘরের আবহাওয়া, সেই সঙ্গে জলীয় গন্ধ। এমন সময় হঠাৎ প্রচণ্ড সুখানুভূতিতে শরীর কেঁপে উঠল। খুব হালকা মনে হলো নিজেকে। এত আরামদায়ক অনুভূতি আগে কখনো অনুভব করিনি। অসংখ্য ছোট ছুঁচের মতো কিছু আমার মাথা আর শিরদাঁড়া জুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার জন্য যন্ত্রণা হচ্ছে না, বরং জন্ম নিচ্ছে এক অবর্ণনীয় সুখ। হয়তো এক মুহূর্তের জন্য আমার চোখ চলে গিয়েছিল ঘরের দেওয়ালে টাঙানো মাঝারি আয়নাটার দিকে। সেদিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আয়নায় আমার মাথা থেকে বুক অবধি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আমার মাথার পিছন দিয়ে উঁকি দিচ্ছে একটা ডিম্বাকার মাংসালো উপবৃত্ত, যার সঙ্গে সরু সরু তন্তুর মতো কিছু দিয়ে আটকানো রয়েছে ভাসমান দুখানা চোখ, নিষ্পলক অথচ প্রাণবন্ত। আর কাঁধ, মাথা, পিঠ বেষ্টন করে আছে কদিন আগের দেখা সেই অলৌকিক সত্তা। লিকলিকে শিরাবহুল হাত দিয়ে চেপে ধরে আছে আমার মাথা। কয়েকটা নীলচে শিরা খুলে এসেছে চামড়া থেকে, প্রবেশ করেছে আমার নাক ও কানের ছিদ্র দিয়ে। যতটা সম্ভব শরীরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। আমার পিঠ থেকে ঝুলে আছে একটা রুগ্ন ক্ষয়ে যাওয়া শরীর, তাতে অবশ্য প্রাণের চিহ্ন মাত্র নেই। ঠিক যেন জানলার চাপে মরে যাওয়া টিকটিকির অসার দেহের মতো তা লেগে রয়েছে আমার শরীরে। কিছুক্ষণ পর শরীরটা হঠাৎ সরসর করে খসে পড়ে গেল। এতদিনে যেন তার কাজ ফুরিয়েছে, আর আমার শরীর জুড়ে প্রবেশ করেছে অসংখ্য শিরা। সত্তাটা আসলে যে কি তা আমি বুঝতে পেরেছি। স্কুলে পড়াকালীন বিজ্ঞান বইয়ের পাতায় একটা ছবি প্রায় চোখে পড়ত। ঠিক যেন সেই ছবি জীবন্ত হয়ে উঠে এসে দখল নিয়েছে আমার শরীরে। মানুষের স্নায়ুতন্ত্র, ওই মাংসলো উপবৃত্ত আর কিছুই নয়, মানুষের মস্তিষ্ক, যার সঙ্গে স্নায়ুর মাধ্যমে যুক্ত রয়েছে দুখানা চোখ, আর নিচের দিকে নেমে এসেছে সুষুম্না কাণ্ড। সেটাকে ঘিরে ছড়িয়ে রয়েছে অগণিত স্নায়ু। সুখানুভূতি না ভয় তা জানি না, কিন্তু আমার শরীরটা আরও একবার কেঁপে উঠল। একজন মানুষের স্নায়ুতন্ত্রের মতো দেখতে ওই সত্তা এতদিন ওই রুগ্ন দেহ অবলম্বন করেছিল, এবং কোনো কারণে ওই দেহের মাথা ছিল না। তাই এতদিন অভুক্ত অবস্থায় ঘুরে বেরিয়েছে সে। কিন্তু আজ আর সেই শরীরের প্রয়োজন নেই। আজ সে একটা সম্পূর্ণ সুস্থ দেহ পেয়েছে। আনন্দের কথা সে আবার খেতে পারবে। একবার আর চোখে মেঝেই পড়ে থাকা দেহটার দিকে তাকালাম। তাতে খুব দ্রুত পচন ধরছে। আমি চেয়ারে গা এলিয়ে দিলাম। বহুদিন পর রাতে ঘুম পেল আমার। এরপর কি হয়েছিল তা খুব ভালো করে বলতে পারবো না, তবু ঘুমের মধ্যে কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, খণ্ড খণ্ড চিত্রের মতো। দেখলাম রাত্রে অসংখ্য উল্কা বৃষ্টি হয়েছিল, যেদিন আমি পৃথিবীর বুকে আছড়ে পড়েছিলাম। আমার মতো আরও অনেকে, তাদের শরীরও আমার মতোই বিকৃত। তারা একে একে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মাত্রায়। তখন সবেমাত্র পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন দেখা দিয়েছিল। স্পষ্ট দেখলাম চোখের সামনে অজস্র কোষ বিভাজন হচ্ছে। স্বপ্নের অদ্ভুত রঙের মতো তাদের মহোৎসব। আমি যেখানে পঙ্গুর মতো পড়েছিলাম তার থেকে কিছু দূরে এসে পড়েছিল আমার প্রিয় দেবতা রেহ। এর বিশাল বড় মুখমণ্ডল, তার অপার্থিব শরীরটা কোথায় হারিয়ে গিয়েছে তা আমার অজানা, কিন্তু তার সুবিশাল মাথাটা কি ভয়ঙ্কর সুন্দর, অথচ নিরুপায় মাথাটা। মরা মাছের মতো খাবি খেতে খেতে একসময় ঘুমিয়ে পড়ল যেন। যদিও আমি জানতাম ওর মৃত্যু এভাবে হয় না, আরও কত কল্পকাল লাগবে কে জানে। বলা যায় না, এর মধ্যেই হয়তো কোনো উপায়ে জীবনী শক্তির ঊর্জা লাভ করবেন আয়ুর্গাথের অন্যতম মহান দেবতা রেহ। রেহ, এই কথাটার সঠিক উচ্চারণ কী তা আমি জানি না, তবে স্বপ্নের মধ্যে এমনই কিছু একটা উচ্চারণ হয়েছিল আমার মাথার মধ্যে। যাই হোক, এই অপার্থিব অভিজ্ঞতার ঠিক পরেই আমিও প্রবেশ করলাম অদ্ভুত এক মাত্রায়। পৃথিবীর ত্রিমাত্রিক জগতের সঙ্গে তার সঠিক মিল নেই। কিভাবে আমি প্রবেশ করলাম
তার পদ্ধতিও অজানা। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক। এরপর বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম পৃথিবী জগতে। ততদিনে পৃথিবীতে বন মানুষের আবির্ভাব হয়েছে। আমার চোখের সামনে একটা গোষ্ঠী, তাদের দুজন পুরুষের মধ্যে লড়াই চলছে। তাদের হাতে পাথরের অস্ত্র। রক্তক্ষয়ী সে সংগ্রামের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া সম্ভব নয়, কারণ আমার লক্ষ্য যুদ্ধের দিকে ছিল না। এমন সময় হঠাৎ করেই একটা বন মানুষ তার হাতের কুঠার জাতীয় অস্ত্রের মোক্ষম আঘাত হানল প্রতিপক্ষের মাথা লক্ষ্য করে। যুদ্ধ শেষ হলো একটা বন মানুষের দেহ মাটি স্পর্শ করার সময়। তখনও হয়তো সেই শরীরে প্রাণের সামান্য স্পন্দন ছিল। আমার কানে কানে কে যেন এসে বলে দিল, যাও, হয়তো ওটাই তোমার কাঙ্ক্ষিত বস্তু, দখল করো ওর শরীর, নইলে কতদিন আর ভিন্ন মাত্রায় ঘুরে বেড়াবে। আশ্রয় খোঁজো, আশ্রয়, যাও। আমি আর দেরি না করে এগিয়ে গেলাম মুমূর্ষু দেহটার দিকে। আমার শরীরে স্নায়ু বিস্তার করলাম তার চামড়া জুড়ে, আর গ্রাস করলাম তার ছ্যাঁতলানো মাথাটা। ওদিকে তখন নতুন দলপতি লাভ করে বন মানুষের দল এগিয়ে গিয়েছে আস্তানার খোঁজে, আর আমিও পুনরায় প্রবেশ করলাম ভিন্ন এক মাত্রায়। সেখানে ইতস্তত ঘুরে বেড়াতে থাকলাম নতুন দেহ সম্বল করে। এইভাবে এক অদ্ভুত সমন্বয়ে এগোতে থাকা আমার জীবন। যখনই প্রয়োজন হয়েছে আমি হানা দিয়েছি পৃথিবীর জগতে। নতুন দেহ ধারণ করে আবার ফিরে যেতে চাই পরিচিত বহুমাত্রিক জগতে। এর মাঝে ঘটে গিয়েছে অনেক কিছু। পৃথিবী আধুনিক হয়েছে, মানুষের আবেগ ও বুদ্ধির উন্নতি ঘটেছে। সেই সঙ্গে বদলেছে আমার শিকার করার পদ্ধতি। প্রথমে যে অবস্থায় এসেছিলাম পৃথিবীর বুকে, সেই ভয়াবহ রূপ ত্যাগ করে আমার চোখে ফুটে উঠেছে করুণার ভাব। আদায় করেছি মানুষের সহানুভূতি। তারপরে কি দেখেছিলাম তার মনে নেই, দেখার প্রয়োজনও নেই। যখন ঘুম ভাঙলো 4টে বেজে গেছে। আমি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে গিয়ে ঘাড়ে পিঠে অসম্ভব যন্ত্রণা অনুভব করলাম। আয়নার কাছে গিয়ে ভালো করে দেখলাম ঘাড়, কপাল আর শিরদাঁড়া বরাবর অগুন্তি সূচ ফোটানোর দাগের সৃষ্টি হয়েছে। আমি জানি না আমার জায়গায় তুমি থাকলে কি করতে, কিন্তু ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। ঘর ছাড়া পর্যটক যেমন হঠাৎ করেই মাথা গোজার সামান্য ঠাঁই পায়, অনেকটা সেই রকম। আর ওই স্বপ্ন, এখন মনে হয় ওটা স্বপ্ন ছিল না। হয়তো আমার ঘুম অবলম্বন করে দ্বিতীয় কোনো সত্তা তার নিজের স্মৃতি রোমন্থন করছিল, অথবা নতুন দেহ লাভ করে কৃতজ্ঞতা স্বরূপ তার অতীতের একটা ঝলক দেখিয়ে দিল। কে বলতে পারে। যাকে, আজকের চিঠিটা অনেক বড় হয়ে গেল, আর বেশি কিছু লেখার নেই। সেই বিকেলের দিকে বসেছিলাম লিখতে, এখন রাত হতে চলল। একটা মৃদু গন্ধ আসছে নাকে। 12টা বাজতে বেশি দেরি নেই। সম্ভব হলে কাল এই চিঠিটা পোস্ট করব। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ইতি আর্থার, 25শে মার্চ 1990। জোনাথন ব্ল্যাকের ডায়েরির শেষাংশ। আর্থারের সঙ্গে দেখা করতে আসার পর প্রায় 1 মাস কেটে গেছে। এতদিন ডায়েরি লেখা হয়নি, ইচ্ছেও করেনি। আজ কেন জানি না জুডি আর এডেনের কথা মনে পড়ছে। ওদেরকে তো কিছু জানিয়ে আসা হয়নি, আর ওরা আর্থারের এই নতুন ঠিকানার কথা বোধহয় জানে না। যাই হোক, আমায় খুঁজে না পেলেই মঙ্গল। সঙ্গে যা টাকা কড়ি ছিল অনেকদিন আগেই ফুরিয়েছে। ঘরে এক কোনা খাবার নেই। যাকে, দরকারও নেই, আমাদের না খেলেও চলবে। এই যে আর্থার, ওকেই দেখা যাক। আগে কত সুন্দর চেহারা ছিল, আর এখন বলতেও লজ্জা করে। আমি তো যেদিন এলাম ওকে দেখি আঁতকে উঠেছিলাম। আজ খুব মনে পড়ছে ওই দিনটার কথা, যেদিন আর্থারের বাড়িতে এলাম। আশ্চর্য স্যাঁতস্যাঁতে ঘরের এক কোণে একটা চেয়ারে বসা অবস্থায় রুগ্ন আর্থারকে দেখতে পেয়েছিলাম। এখনও মনে আছে তখন ঘড়িতে সময় 11:40। আমি উত্তেজিত হয়ে পুরনো বন্ধুর দুর্দশার কৈফিয়ত চাইছিলাম, অথচ প্রত্যুত্তর হিসেবে পাচ্ছিলাম নির্বিকার মৃদু হাসি। একসময় আমি রেগে ওই নোংরা পরিবেশ ছেড়ে বেরিয়ে আসার উপক্রম করতেই আর্থার ওর শীতল কঙ্কালসার হাত দিয়ে আমার কবজি চেপে ধরল।
ওই মুহূর্তে আমি ওর চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। তখনই ঢং ঢং করে নিকটবর্তী কোনো গির্জার ঘণ্টার ধ্বনি মধ্যরাত্রির জানান দিল। নাগে একটা জলজ গন্ধ পেলাম। তারপর দেখতে পেলাম তাকে। দেখলাম আর্থারের কাঁধ বেয়ে হঠাৎ করে লিকলিকে অক্টোপাসের মতো কিছু একটা উঠে আসছে, যার মাথাটা একদল মাংস পিণ্ডের মতো। মৃদু স্পন্দন অনুভব করা যায় সেটা থেকে। তবে আশ্চর্যের ব্যাপার, ওর চোখ দুটো কি মায়াময়! আমার সন্তান ইডেনের থেকেও কি বীভৎস সুন্দর সে! সেদিন রাতে আমিও হাত বাড়িয়ে দিয়েছিলাম অপার্থিব সত্তাটির দিকে। সামান্য একটু পরশ আমিও পেয়েছিলাম। মাইকেল অ্যাঞ্জেলোর 16 চ্যাপ্টারের ছাদে আঁকা ছবিগুলোর কথা মনে পড়ছিল। ঈশ্বরের আঙুল ছুঁতে চাইছে সদ্য জন্মানো আদাম। কিন্তু কিছুক্ষণের জন্য সে ফিরে গিয়েছিল আর্থারের কাছে। আর্থারের মাথা বেষ্টন করে পরম মমতায় ওর চামড়ার মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছিল শৈল্পিক সুরগুলো। বন্ধুরও চোখ যেন জুড়িয়ে এলো। মিথ্যা বলবো না, তখন আর্থারের উপর সামান্য হিংসাও হয়েছিল। যাই হোক, এতদিনে আর্থারের শরীর অনেকটা শুকিয়ে এসেছে। ওর শরীর থেকে আর কত প্রাণশক্তি পাবে সে? এবার তো আমার পালা। এখন সব বুঝি কেন ওই বইগুলোতে একের পর এক সাবধান বাণী লেখা ছিল, কেন অজানা রেডিও ঘোষক সাবধান করেছিল তার সম্প্রচারে, কেন তোমার শেষ চিঠিটা পোস্ট করনি আমায়, খোলা অবস্থায় রেখে দিয়েছিলে তোমার টেবিলে। আর্থার, তোমার জন্য করুণা হয়। কেমন পড়ে আছে তোমার রুগ্ন খ্যাপাটে কালচে শরীরটা। আজ রাত 12টার অপেক্ষায় রইলাম আমি। এতদিন তোমার কর্তব্য তুমি করেছ, এবার আমার সময় শুরু হবে, আমার ডিউটি, আমার গ্রেভিয়ার্ড শিফট। শেষ হলো সৌম্য সাহার লেখা আজকের গল্পটি গ্রেভিয়ার্ড শিফট। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং থ্রিলার পিজিয়া বাংলার প্রতিটি গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করবেন। আমাদের চ্যানেলে গিয়ে আরও অনেক অডিও স্টোরি আছে, সেগুলো শুনতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।